তো আমি আমার বাবার কাছ থেকে লাইফে দুইটা জিনিস আমি সব সময় মেনে চলি। সেই দুইটা জিনিস হচ্ছে, আমার বাবা প্রচণ্ড পরিমাণে মানুষকে সাহায্য করতে পছন্দ করতে। আব্বু নিখোঁজ হওয়ার পরে আসলে জানতে পারছি যে আব্বু মানুষকে কিভাবে এবং কি পরিমাণে সাহায্য করত। তার আগে আমরা জানতাম না যে এই পরিমাণ এই লেভেলে সাহায্য করত। সো আব্বু নিখোঁজ হওয়ার পরে এই জিনিসগুলো জানতে পারলাম যে আব্বু আসলে মানুষকে কিভাবে সাহায্য করত। একটা কথা আছে না যে দান এমনভাবে করো, সাহায্য এমনভাবে করো যে তোমার ডান হাত দিয়ে করলে যাতে বাম হাত না জানে। সো এই আব্বুর এই সাহায্যগুলো আমরা পরিবারের পার্সনরাও জানতাম না, বাহিরের পার্সনরা তো জানতোই না। তো একদিন আব্বু বাজারে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে জাস্ট লোকজন আসতেছে, কেউ এই সাহায্যের জন্য, কেউ ওই সাহায্যের জন্য, যাকে যা পারতেছে আব্বু দিচ্ছে। তা আব্বুর একটা ফ্রেন্ড, আমি ঠিক আব্বুর পিছনেই দাঁড়ানো, আব্বুর একটা ফ্রেন্ড আসলো। ফ্রেন্ড এসে কতক্ষণ গল্প টল্প করলো, একটা মুহূর্তে গিয়ে বলল যে হুমায়ুন, এই যে তুই যে এইভাবে যে খরচ করস, নিজের একটা ছেলে আছে, ছেলের ভবিষ্যতের দিকে তো একটু চিন্তা রাখবি, চিন্তা করবি। তো আব্বু উত্তরটা দিল যে আমার বাবা আমাকে কিছু দেয় নাই ব্যবসা বাণিজ্য করার জন্য, আমি আমার নিজের প্রচেষ্টায় এখানে আসছি। আমার সেই ক্যাপাসিটি ছিল দেখেই আমি এখানে আসছি। সো আমার ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, আমি কিছু না রেখে গেলেও সে তার জীবনের যা কামানোর সে কামাবে, যেখানে থাকা সে সেখানে থাকবে। আর আমার ছেলে যদি, কোটেশনটা ঠিক এভাবে করেছিল ফ্রেন্ডের সামনে, যে আমার ছেলে যদি ভাদাইম্মা হয় তাহলে আমি 1,000 কোটি টাকা রেখে গেলেও সে নষ্ট করে ফেলবে উল্টাপাল্টা লাইনে গিয়ে। সো আমারটা আমি কামাইছি, আমারটা আমি খরচ করে যাই, আমার ছেলের যে ভবিষ্যৎ তারটা সে নিজে গড়ে নেবে। সো এই কথাটা আমি সবসময় আসলে মেনে চলি এবং এখন পর্যন্ত সেটা অন্তরে ধারণ করি, বুকে ধারণ করি। আর আরেকটা কোটেশন হচ্ছে, আমাদের একটা গাড়ি ছিল, গাড়িটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম বাড়িতে পড়া থাকতো। বেসিক্যালি গাড়িটা ছিল ফারুক কাকার, ইউজ হইতো না খুব একটা। তো একটা পর্যায়ে গিয়ে হচ্ছে চিন্তা করতেছিল গাড়িটা বিক্রি করে ফেলবে, বাট গাড়িটা অনেক ফ্রেশ ছিল, কিন্তু কেনার সময় গাড়িটার মাইলেজ অনেক বেশি ছিল। তো একদিন আব্বুকে নিয়ে কুমিল্লা যাচ্ছে, আব্বু বলতেছিল গাড়িটা বিক্রি করে ফেলবো, শুধু শুধু ইউজ হয় না, কিছু না। তা আমি বললাম যে আব্বু এক কাজ করো, আহ, এটাকে মাইলেজ তো অনেক বেশি, দাম পাবা না, মাইলেজটা টেম্পারিং করে কমায় দাও, কমায় এটাকে ভালো দামে সেল করতে পারবা। আব্বু আমাকে ইচ্ছা মতো কতক্ষণ বকলো, ইচ্ছা মতো। লাইক আমার লাইফের আব্বুর হাতে বকা খাওয়ার মধ্যে ওইটা একদম বেস্ট বকা ছিল বলা চলে। লাস্ট পর্যায়ে একটা কথা বললো যে জীবনে 1,000 কোটি টাকা লস দিবি, কিন্তু মানুষের সাথে প্রতারণা করে 1 টাকা কামানোর চিন্তা কখনো করবি না, 1 টাকা কামানোর চিন্তা কখনো করবি না। মানে ওই জিনিসটা, এবং সে তখন যে কাজটা করছে যে আমাকে লাকসাম থেকে কুমিল্লা যাওয়ার পথে, মোস্ট প্রবাবলি এটা লালমাইয়ের পরে কোনো একটা জায়গায়, বিজয়পুরের আগে সম্ভবত, উনি আমাকে বললো গাড়িটা সাইড করো। সাইড করে আমাকে লিটারেলি গাড়ি থেকে নামায় দিছে, নিজে ড্রাইভ করে কুমিল্লায় চলে গেছে। আমার পকেটে ভাড়ার টাকা ছিল না। আমি ওই লালমাই এবং বিজয়পুরের মাঝখানের জায়গা থেকে হেঁটে হেঁটে লালমাই বাজার এসে সিএনজি রিজার্ভ নিয়ে বাসায় এসে সিএনজি ভাড়া দিছি। সো ওইটা আমার জীবনের একটা শিক্ষা, এবং আমি সেটা, এই দুইটা শিক্ষা আমার বাবার কাছ থেকে অন্তরে ধারণ করি। বাবার স্মৃতিচারণ, বাবা সবসময় আমাকে একটা কথা বলে ডাকতো। আব্বুর একটা কমন ডায়লগ ছিল আমার, আমাকে যখন মানে খুব মন যখন ফুরফুরা থাকতো, আমাকে যখন একটু আদর করতো, শাহরুখ খান ক্যা বাত হে, আমাকে এই ডায়লগটাই ডাকতো, ক্যা বাত হে শাহরুখ খান। ঠিক আছে, তা আব্বু আমাকে শাহরুখ খান বলে ডাকতো যখন অনেক আদর করতো। সো সেই ডাকটা আসলে অনেক মিস করি। জানি না
বাবার সেই ডাকটা আর কখনো শুনতে পারবো কিনা। আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সেটা কখনোই প্রকাশ করতো না, কখনোই প্রকাশ করতো না, অনেক ভালোবাসতো। আজকে 13টি বছর আব্বু নাই, জানি না আব্বু কোথায় আছে। এখন এই 13 বছরে আমার অবস্থা কি দাঁড়িয়েছে জানেন? কেউ যখন মারা যায় শুনি, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার কাছে খুব খুশি লাগে। খুশি লাগে ইন এ সেন্স যে তারা লাকি, তারা তাদের বাবা ভাই দাদা যাই হোক, যার যেটা আত্মীয় হোক, সে তার লাশটা পাইছে, কবরস্থানে গিয়ে কবর দিবে। আমি আজকে 13টি বছর বাবার কবরের পাশে গিয়েও বাবার সাথে কথা বলতে পারি না, সরাসরিও বাবার সাথে কথা বলতে পারি না। আমার আমার বাবা যখন নিখোঁজ হয় তখন আমার বয়স চলে 20 বছর, আমি তখন স্টুডেন্ট। ঠিক নিখোঁজ হওয়ার 4-5 দিন আগে, 4-5 দিন বা 1 সপ্তাহ আগে আমাদের বাসার একটা মানে সিস্টেম আছে যে আমরা যে যেখানেই থাকি আমরা লাঞ্চটা একসাথে করি, সবাই একসাথে একই টেবিলে বসে করি। এখন পর্যন্ত এই সিস্টেমটাই চালু আছে, কিন্তু বাবা নাই। আমরা সবসময় লাঞ্চটা একসাথে করি। লাঞ্চে বসেই আব্বুকে আমি বলতেছিলাম, আব্বু আমার তো ক্লাস থাকে সপ্তাহে 3 দিন, মাঝে মাঝে 4 দিন, মাঝে মাঝে 2 দিন। আমি চাইতেছি যে বাকি সময়টা একটু অফিসে গিয়ে বসে একটু ব্যবসা বাণিজ্য শিখি। আব্বু আমাকে উত্তর দিল, তোমার এখন এগুলো চিন্তা করতে হবে না, তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, রিল্যাক্স করো। ঠিক তার 1 সপ্তাহ পরেই বা 4-5 দিন পরে আব্বু নিখোঁজ হলো। আমাকে টেনশন করতে না না করছে, রিল্যাক্স করতে না না করছে, কিন্তু এত বেশি টেনশন আর এত বেশি ডিপ্রেশন দিয়ে গেছে। আবার ছোট একটা মেয়ে আছে, 3.5 বছর বয়স। গত কিছুদিন আগে সে ড্রয়িং রুমে বসে বসে একা একা কার্টুন দেখতেছিল। তোর মা কিচেনে রান্না করতেছিল, হঠাৎ করে গিয়ে দেখা যায় ও এক কর্নারে চুপ করে এভাবে মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে বসে আছে। আমার ওয়াইফ গিয়ে ওরা জিজ্ঞেস করলো, মা কি হয়েছে তোমার? ও বলতেছে, মা কার্টুনে দেখলাম, কার্টুনের ক্যারেক্টারটা ঠিক আমার নাম মনে পড়তেছে না, কার্টুনে দেখলাম ওর দাদার সাথে খেলতেছে, দাদার কাঁধে উঠে ও ঘোড়া চড়তেছে, দাদা ঘোড়া হয়ে ওকে ঘোড়ার পিঠে চড়াচ্ছে। আমার দাদা কই? আমাকে তো কেউ ঘোড়ায় চড়ায় না। আমি কি উত্তর দিব আমার এই মেয়েটাকে? আমরা গত 12টি বছর, বলতে গেলে 11টি বছর, এমন কোথাও নাই যে আমরা খুঁজি নাই। লক্ষ লক্ষ টাকা,
লক্ষ না, মোর দেন কোটি টাকার উপরে প্রতারণার শিকার হয়েছি। কেউ বলতেছে ফোনে কথা বলায় দিব, কেউ বলতেছে দেখা করায় দিব, কেউ বলতেছে ছেড়ে দিব। বিভিন্ন প্রশাসনের লোকের ছদ্মবেশে আমাদের কাছে থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লাস্টের দিকে গত 3-4 বছর আসলে আর খুঁজছি, বাট কোনো ধরনের কোনো লেনদেনে আর যাই নেই। যখনই 5ই আগস্টের পরবর্তীতে অন্তর্বর্তীকারী সরকার আসলো, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করলো, পালাইলো, ঠিক তখন আশায় বিশাল বুক বাঁধছিলাম যে এই বুঝি বাবাকে ফিরে পাবো, এই বুঝি বাবার একটা সন্ধান পাবো। কিন্তু না, আজ 1.5টা বছরের বেশি হতে চললো, এখন পর্যন্ত বাবার কোনো সন্ধান পাইনি। তবে হ্যাঁ, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে তারা তদন্তের অনেক অগ্রগতি করেছে। সঙ্গত কারণে সেই কথাগুলো আমি বলতে পারছি না। গত 11টি বছর 12টি বছরে তদন্ত যতটুকু না এগিয়েছে, তার থেকে 1000 গুণ বেশি এগিয়েছে তদন্ত। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামীতে যারা ক্ষমতা আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা সেই বিচার কার্যক্রম চালিয়ে যাবে এবং এই ধরনের গুম খুনের বিচারগুলো অবশ্যই করবে। আমার ব্যক্তিগত চাওয়া, কেউ যদি কোনো অন্যায় করে তাকে ফাঁসি দিয়ে দিন, দেশে আইন আছে, কিন্তু এইভাবে কাউকে গুম করেন না কেউ। কারণ অন্যায়টা করেছে সে। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তাকে একা গুম করে তাকে বাঁচিয়ে দিলেন। তাকে যদি মেরে ফেলে থাকেন, তাকে বাঁচিয়ে দিলেন, কিন্তু তার পুরাটা পরিবারকে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে শেষ করে দিয়ে দিলেন। কারণ একটা মানুষ যখন মারা যায়, সে একা মারা যায়, কিন্তু একটা মানুষ যখন গুম হয়, তার পরিবারের প্রত্যেকটি সদস্য মারা যায়। আমি দেশনায়ক তারেক রহমানের কাছে রিকোয়েস্ট করে আসছি যে ইনশাআল্লাহ আগামী দিনে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি তিনি ক্ষমতায় আসেন, এমন একটি আইন করার জন্য যাতে কেউ গুমের মতো এই ধরনের জঘন্য কাজ করার মানে মাথায়ও না আনতে পারে, চিন্তা দুঃস্বপ্নও যাতে না দেখতে পারে। কেউ যদি গুমের সাথে জড়িত থাকে, আমি বলবো তাদেরকে ওপেন ফিল্ডে ব্রাস্ট ফায়ার করে বা পাথর নিক্ষেপ করে মারার মতো আইন করা উচিত। তাহলে কেউ এই ধরনের সাহস করবে না।